যখন মারাঠারা জানতে পারলেন ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজকে হত্যা করার আগে ৩৯ দিন ধরে তাকে নির্যাতন করেছিল, ঔরঙ্গের এই অমানবিক আচরণ মারাঠাদের মনে আগুন লাগিয়ে দিল। মারাঠাদের সমস্ত ক্ষেত্রের রাজাদের পারস্পরিক অন্তর্দ্বন্দ্ব ধ্বংস হল, আর কেবল একটাই লক্ষ্যে তারা স্থির হলেন, ঔরঙ্গজেব আর মুঘলদের বিনাশ। এদিকে রায়গড়ের কেল্লায় এই কঠিন সময়ের মধ্যেও সম্ভাজির মৃত্যুর পরের দিন ১২ই মার্চ ১৬৭৯-তে রানী যশোবাই রাজা রাম মহারাজের রাজ্যাভিষেক করার সিদ্ধান্ত নিলেন, আর নিজের সমস্ত মুখ্য আধিকারিকদের একত্র করে সমস্ত ধার্মিক অনুষ্ঠানের পর রাজা রামকে ছত্রপতির রূপে রাজ্যাভিষেক করালেন। এই কাজের মাধ্যমে উনি সমালোচক ও মুঘলদের একটা কড়া বার্তা পাঠালেন যে মারাঠা সাম্রাজ্য এখনও মজবুত রয়েছে, আর যুদ্ধ করতেও তারা সক্ষম, তাদের ছত্রপতি এখনও বেঁচে আছে। এদিকে ঔরঙ্গজেব যখন এই খবর পেলেন, উনি তার জেনারেল জুলফিকার খানকে মারাঠা রাজা রাজা রামকে ধরার নির্দেশ দিলেন। রাজধানী কেল্লা রায়গড়ে জুলফিকার খানের নেতৃত্বে ১৫,০০০-এরও বেশি মুঘল সেনা জেতার লক্ষ্যে বেরিয়ে পড়লেন। এদিকে রায়গড়ে রাজ্যাভিষেকের জন্য মারাঠাদের সম্পূর্ণ শক্তি আধার রায়গড়ে একত্র হয়েছিল। সবাই যখনই আক্রমণের খবর পেলেন, তখনই রানী যশোবাই সবাইকে জানালেন, মুঘলদের আক্রমণে যদি আমরা সবাই একসঙ্গে ধরা পড়ে যাই, তাহলে ভবিষ্যতে এর পরিণতি খারাপ হবে। আপনারা সবাই শীঘ্র এখান থেকে চলে যান। কিন্তু মহারানী, আপনারা সবাই আর আমাদের রাজার কি হবে? না, আমরা আমাদের মহারাজকে একা ফেলে যেতে পারবো না। আমি কোনোভাবে রাজারামকে এখান থেকে বাইরে বের করে দেব। আপনারা তার আগে চলে যান, এটা রানীর আদেশ। রানী যশোবাই পরামর্শ দিলেন যে মহারাজ রাজারামকে আলাদা আলাদা গড়ের সঙ্গে যুদ্ধ করতে করতে বেরোনো উচিত। ওনাকে শেষে জিঞ্জিতে গিয়ে সুরক্ষিত থাকতে হবে, কারণ জিঞ্জির কেল্লা একটা অভেদ্য কেল্লা ছিল। যশোবাইয়ের পরামর্শ অনুযায়ী রাজারাম মহারাজ, যশোজি কঙ্ক আর অমাত্য রামচন্দ্র পন্ত এনাদের সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে ছদ্মবেশে রায়গড় থেকে বেরিয়ে গেলেন। ওই নিষ্ঠুর লোকটা আমাদের মহারাজকে টুকরো টুকরো করে কেটেছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। ধনাজি, ইতিহাস আমাদের ধিক্কার দেবে। শান্তাজি, আপনি আর আপনার কুল মহান, আপনার সামনে আমি মাথা নত করি। আপনার পিতা মালহজিও বীরগতিপ্রাপ্ত হয়েছেন ওই সঙ্গমেশ্বরের যুদ্ধে, কিন্তু আপনি তাকে ভুলে শুধু আপনার মহারাজ আর আমাদের মারাঠার জন্য ভাবছেন। এখন আপনি যেটাই বলবেন সেটাই হবে। আর কি হওয়ার ছিল? এবার এমন আগুন লাগতে চলেছিল যাতে ঔরঙ্গজেবের নিদ্রা উড়ে যাবে। ঔরঙ্গজেব বাইরে বেরিয়ে দেখলেন দুই মারাঠা সিংহ সন্তাজি আর ধানাজি আর তাদের সহযোদ্ধারা পাগলের মতো মুঘলদের কাটতে শুরু করেছে। ওই রাতে পটু গেরিলা যোদ্ধারা মাত্র ২০০০ যোদ্ধাকে সঙ্গে নিয়ে ঔরঙ্গজেবের বিশাল মুঘল সেনাদের ওপর আক্রমণ করেছে। সন্তাজি আর তার সেনারা উগ্র বাঘের মতো মুঘলদের ওপর আক্রমণ করল এবং তাদের নৃশংসভাবে হত্যা করল। এই আক্রমণের ভয়ে ভীত হয়ে মুঘলরা আর্তচিৎকার করতে শুরু করল। ঔরঙ্গজেব রেগে গিয়ে নিজের তরোয়াল বের করলেন এবং মারাঠা সৈনিকদের হত্যা করতে আরম্ভ করলেন। তখনই হঠাৎ ওনার সামনে এসে পৌঁছন সন্তাজি। একদম রাগে আগুন, সন্তাজির মুখে মুঘলদের রক্ত লেগে রয়েছে। সেই সময়ে ঔরঙ্গ ক্রোধিত ছিল। দুজন একে অপরের দিকে যুদ্ধের জন্য অগ্রসর হতে থাকে। সন্তাজির তলোয়ারের এক আঘাতে ঔরঙ্গজেব সেখানেই পড়ে যান। যখনই সন্তাজি তাকে হত্যা করতে উদ্যত হন, হঠাৎ মুঘল সেনারা সন্তাজিকে উত্ত্যক্ত করতে শুরু করেন। সুযোগ বুঝে ঔরঙ্গজেব নিজের প্রাণ নিয়ে পালিয়ে যান। মারাঠারা একের পর এক মুঘলদের লাশ ফেলে দিয়েছিল। মারাঠারা ঔরঙ্গজেবের ব্যক্তিগত তাঁবুগুলোতেও আগুন লাগিয়ে দিয়েছিল। সেই দিন মুঘল সম্রাটের গৌরব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর সেই দিনই ঔরঙ্গজেব কাপুরুষ হিসেবে বিবেচিত হন। এই দুর্দান্ত জয়ের প্রতীকরূপে মারাঠারা ঔরঙ্গজেবের তাঁবু থেকে দুটো সোনার চূড়া তুলে নেয় আর সেগুলো স্নেহাগড় কেল্লার উপরে রেখে দেন। পরের দিন সকালে যখন ঔরঙ্গজেব যুদ্ধক্ষেত্রে মুঘলদের লাশের সারি দেখতে পেলেন, তখন তিনি অবিশ্বাসী হয়ে বললেন, হে আল্লাহ, এই মারাঠারা কি দিয়ে তৈরি?
না ক্লান্ত হয়, না পরাজয় স্বীকার করে। আমরা ওদের ধ্বংস করার পরিকল্পনা করে নিজেরাই না ধ্বংস হয়ে যাই। ঔরঙ্গজেব এই অপমান কোনোদিন ভুলতে পারেননি। এদিকে মুঘল কমান্ডার জুলফিকার খান রায়গড় কেল্লা নিজের দখলে নিলেন, কিন্তু রাজারাম ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু মুঘলেরা সম্ভাজি রাজ্যের 2 নারী, তার মা যশোবাই আর ঠাকুমা ছত্রপতি মহারাজের পত্নী সাকুয়ার বাইয়ের সঙ্গে তাদের পুত্র শাহুজিকে বন্দী করে নেন। জুলফিকার খান তৎক্ষণাৎ সমস্ত বন্দীদের ঔরঙ্গজেবের কাছে নিয়ে গেলেন। যখনই এই খবর শান্তাজির কানে পৌঁছল, তিনি রায়গড় কেল্লায় আক্রমণ করলেন। মারাঠারা জুলফিকার খানের সেনাদের কেটে রায়গড় কেল্লাতেও রক্তগঙ্গা বইয়ে দিল, আর মুঘলদের বেশ মূল্যবান ধনরত্ন, ঘোড়া আর 5টা হাতি নিজেদের সাথে পানহালা নিয়ে এলেন। এইভাবে অনেক গেরিলা যোদ্ধারা মুঘলদের মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছিল, কারণ মারাঠারা যখনই সুযোগ পেত তারা মুঘল সেনাদের হত্যা করত। এবার পালা ছিল মুকররম খানের, যে ছত্রপতি সম্ভাজি মহারাজকে ছলনা আর বিশ্বাসঘাতকতা করে বন্দী করেছিল। ঔরঙ্গজেব 50,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিয়ে মুকররম খানকে মহারাষ্ট্রের কোলাপুর আর কোকান প্রান্তের সুবেদার ঘোষণা করলেন। শান্তাজি আর তার মারাঠা সৈনিকরা প্রতিজ্ঞা করলেন যে যাই হয়ে যাক না কেন, ওই মুকররম খানকে প্রাণে বাঁচতে দেওয়া যাবে না। আরেকদিকে আমাদের মহারাজ রাজারাম রায়গড় থেকে বেরিয়ে প্রতাপগড়, সজ্জনগড় প্রভৃতি নানা জায়গা ঘুরে পানহালা কিল্লা পর্যন্ত পৌঁছলেন। এবার তাকে এখান থেকে রানী যশোবাইয়ের কথা অনুযায়ী জিঞ্জি কেল্লার দিকে যেতে হবে। এদিকে ঔরঙ্গজেবও রাজারামকে ধরার জন্য মুখিয়েছিলেন। চতুর ঔরঙ্গজেব জানত যে নবরাজ্যে অভিষিক্ত রাজারাম নিজের প্রাণ বাঁচানোর জন্য জিঞ্জি যাবে। তিনি জিঞ্জি যাওয়ার সমস্ত রাস্তার ওপর কঠোর পাহারার ব্যবস্থা করলেন। তিনি এটা সুনিশ্চিত করার জন্য গোয়ার পর্তুগালি ভাইসরয়ের সাহায্য নিয়েছিলেন, যাতে রাজারাম সমুদ্রপথ ব্যবহার করতে না পারে। আপনি যদি বলেন মহারাজ এই মোঘলদের এই পানহালাতেই পুঁতে দেব, না শান্তাজি, আমাদের কর্তব্য এটাই যে মহারাজকে সুরক্ষিতভাবে জিঞ্জি পর্যন্ত পৌঁছে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে রানী যশোবাই আর শাহুজি মুঘলদের হাতে বন্দী। আমাদের এই লক্ষ্য নিয়ে এগোতে হবে। হয়তো দেরি হবে, কিন্তু মুঘল সাম্রাজ্যের ধ্বংস আমাদের হাতেই হবে। পানহালাতে মুঘলদের আক্রমণের খবর পাওয়া মাত্র রাজারাম আর তার সহযোগী মারাঠারা ব্যবসায়ীর ছদ্মবেশে কেল্লা থেকে পালিয়ে যায়। সূর্যোদয় পর্যন্ত তারা কৃষ্ণা নদীর তীরে নৃসিংহ বাড়ি পৌঁছলেন। তারা কৃষ্ণা নদী পেরোলেন আর দক্ষিণ দিকে যাওয়ার পরিবর্তে পূর্ব দক্ষিণ দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ মোঘলদের বোকা বানাতে হতো। তারা জিঞ্জি যাওয়ার জন্য একবার ঘুরে আবার কৃষ্ণা নদী পেরোনোর সিদ্ধান্ত নিলেন। তারা ঘুরপথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মহারাজের শিমোগা যাত্রা গোকাক, সওয়াতট্টি, নভলগুন্ড, অনিগ্রি, লক্ষ্মীশ্বর, আভেরি আর হিরেকের রাস্তা হয়ে বেরোল। শিমোগা পৌঁছানোর আগে লক্ষ্মীশ্বর পরগনা ছেড়ে যাওয়ার সময় সেখানকার মুঘল আধিকারিকরা তাদের পরিকল্পনার কথা জানতে পারেন, আর তারা তাদের সেনা নিয়ে সেই দলটাকে অনুসরণ করতে থাকে। এখানে তারা বরদা নদীর সামনে এসে দাঁড়ালেন। মহারাজ বাহিরজি আর মালজির 2 ভাইয়ের সাহায্যে এই নদী পার করে তাদের অনুসরণকারীদের চমকে দিল। কিন্তু আরেকটু এগোনোর পর তারা জানতে পারল যে তাদের পথ মুঘল শত্রুর সেনারা আটকে রেখেছে। এমন কঠিন পরিস্থিতিতে ছত্রপতি শিবাজি মহারাজের থেকে প্রশিক্ষিত শক্তিশালী যোদ্ধা শান্তাজি জগতাপ আর রূপাজি ভোঁসলে রাজারামকে রক্ষা করতে উদ্যত হন। শত্রু সেনাদের আটকানোর দায়িত্ব শান্তাজি জগতাপকে সমর্পণ করে রাজারাম মহারাজ রূপাজি ভোঁসলের সাথে এগিয়ে গেলেন। মহারাজ, অনেক মুঘল সেনা আমাদের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। রাজারাম মহারাজ দ্রুত উঠে পড়েন, চারদিকে তাকান। পাশে দাঁড়িয়ে থাকা সেনানায়ক গভীর চিন্তিত হয়ে পড়েন। তখনই ঘোড়ার খুঁড়ের শব্দ আরও তীব্র হয়ে ওঠে। মহারাজ, আমাদের এক্ষুনি বেরোতে হবে। মুঘল সেনারা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলছে।
মারাঠা সেনারা কিছু করার আগেই আবদুল্লাহ খানের বিশাল সেনা চারিদিক থেকে মারাঠাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তলোয়ারের ঘর্ষণের শব্দ, ঘোড়ার চিৎকার আর যুদ্ধের ধ্বনি চারদিকে শোনা যেতে লাগল। মারাঠা সৈনিকরা সাহসের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু সংখ্যায় কম থাকার কারণে অনেকেই বীরগতি প্রাপ্ত হন। রাজারামকে জীবন্ত বা মৃত যেভাবেই হোক ধরতে হবে, ও কোনোভাবেই যেন পালাতে না পারে। মারাঠা যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করেন, আর সবশেষে আবদুল্লাহ খানের সেনারা সমস্ত মারাঠা সেনাদের বন্দী করেন, আর তারপর তাদের বিজাপুরের কেল্লায় নিয়ে যাওয়া হয়। অবশেষে মারাঠাদের রাজা রাজারাম আমাদের হাতের মুঠোয়। ঔরঙ্গজেবকে খবর পাঠাও যে মারাঠাদের এই খেলা এবার শেষ। হুজুর, একবার দেখে তো নি এই আসল রাজারাম কিনা। কি বলছো? রাজারাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সৈনিক বন্দীদের জোর করে টানতে টানতে নিয়ে আসেন, কিন্তু তাদের মধ্যে কেউই রাজারাম ছিল না। আবদুল্লাহ খানের মুখ হঠাৎই গম্ভীর হয়ে যায়। প্রতারণা, এটা কিভাবে হতে পারে? তখনই এক আহত মারাঠা সৈনিক হেসে ওঠেন। তার চোখে দ্যুতি আর চেহারায় শক্তি ঝলকে ওঠে। রাজারাম মহারাজ তোদের হাতে কখনোই আসবে না। মারাঠা সাম্রাজ্যকে শেষ করার স্বপ্ন তুই ভুলে যা। রাজারাম, এইবার তো তুই আমার হাত থেকে বেঁচে পালালি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোকে তোর বাবা আর ভাইয়ের কাছে পাঠাবো। মারাঠারা আরও একবার মুঘলদের চমকে দিয়েছিল। আবদুল্লাহ খানের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে ওঠে, কিন্তু মুঘলদের আতঙ্ক এখনো শেষ হয়নি। আবদুল্লাহ খান সেই সব রাস্তার উপর নিজেদের গুপ্তচর রেখে দিয়েছিলেন, যেখান থেকে রাজা আর তার সৈনিকরা যেতে পারে। রাজারাম মহারাজ আর তার সৈন্যরা মুঘল গুপ্তচরদের থেকে বাঁচার জন্য পরবর্তী রাস্তা হাঁটা পথেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং তারা কখনো সামান্য যাত্রী, কখনো তপস্বী, কখনো ভিখারি ইত্যাদি ছদ্মবেশে যাতায়াত শুরু করলেন। এর ফলে তারা মুঘলদের কড়া পাহারা থেকে এবং মুঘলদের চোখে ধুলো দিয়ে 300 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর পৌঁছে গেল। সেখানে পৌঁছতেই ব্যাঙ্গালোরে আরও একটা ঘটনা ঘটল, যা মারাঠাদের জন্য বিপদের সংকেত ছিল। সেখানকার এক সহযোগী রাজারাম মহারাজের পা ধুইয়ে দিচ্ছিল, আর কিছু স্থানীয় লোক তা দেখতে পায়। এভাবে গোটা এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে যে এক গুরুত্বপূর্ণ এবং উচ্চপদস্থ মারাঠা এসেছেন। দেখতে দেখতে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চতুর্দিকে, এমনকি তা স্থানীয় মুঘল আধিকারিকের কানেও পৌঁছল। এই কথা স্থানীয় রাজা বল্লালের কানেও পৌঁছয়। বল্লাল এই কথা শোনা মাত্রই তিনি মারাঠাদের সতর্ক করে দেন। খণ্ড বল্লাল রাজারাম মহারাজকে অনুরোধ করলেন যে তিনি যেন তার আধিকারিকদের একত্র করেন আর অন্য রাস্তা দিয়ে চলে যান। মুঘলদের পথভ্রষ্ট করার জন্য খণ্ডবল্লাল এবং আরও কিছু লোক সেখানেই থেকে গেল। যখন আধিকারিক জিজ্ঞাসাবাদ করতে এলো, তখন তারা দেখল যে রাজারাম সেখানে নেই। তাই তারা খণ্ডবল্লাল ও তার বাকি সদস্যদের কারাগারে নিক্ষেপ করল এবং জিজ্ঞাসাবাদ করতে লাগল। হুজুর, যদি রাজারাম এখানে থাকতো তাহলে আমি নিজে আপনাদের জানাতাম। তোমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে তুমি নিজের রাজার বিপদ ডেকে আনবে? রাজারামের পরিবার আমারও শত্রু। ওর ভাই শম্ভুরাজে আমার পিতা বালাজি আবাজিকে হাতির পায়ের তলায় পিষে মেরেছিল। আমিও তার থেকে প্রতিশোধ নিতে চাই। এইভাবে মুঘলদের কড়া নজর থেকে বেঁচে রাজারাম মহারাজ আর অন্য লোক ঘোড়ায় চেপে প্রায় 35 দিন ভ্রমণ করে অবশেষে জিঞ্জিতে প্রবেশ করলেন। এবার মহারাজ আর তার লোকের সামনে আরও একটা বাধা উপস্থিত হল। তার নিজের সৎ বোন অম্বিকা। অম্বিকাবাই সম্ভাজির নিজের বোন ছিলেন আর রাজারামের সৎ বোন। যখন তিনি জানতে পারলেন রাজারাম মহারাজ তাদের কেল্লা ব্যবহার করবেন, তখন তিনি এর বিরোধিতা করার সিদ্ধান্ত নিলেন আর যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। যদিও কেল্লার সদস্যরা বা তার পরামর্শদাতারা তার পক্ষে ছিলেন না। তার মন্ত্রীরা পারস্পরিক দ্বন্দ্ব ভুলে যাওয়ার জন্য অনুরোধ করলেন, যাতে তার পিতা শিবাজির স্বপ্নভঙ্গ না হয়। সেই কারণে অম্বিকাবাইকে রাজারাম মহারাজের জন্য কেল্লার দরজা খুলে দিতে হয়েছিল। অবশেষে 15ই নভেম্বর 1679 সালে রাজারাম মহারাজ নিজের দলের সাথে জিঞ্জি কেল্লায় পৌঁছে গিয়েছিলেন। এভাবেই মহারাজের এই যাত্রার গাথা সম্পূর্ণ হল। তোলাপুর থেকে পালিয়ে সে বাদশাহ বিজাপুরে ছিলেন।
ঔরঙ্গজেব নিজের মানচিত্রের দিকে তাকিয়েছিলেন। তার সামনে তামিলনাড়ুর ঝিঞ্ঝি কেল্লা লাল রং দিয়ে ঘেরা ছিল। সেই কেল্লা যেখানে এখন মারাঠা প্রতিরোধের শেষ আশা রাজারাম মহারাজ উপস্থিত ছিলেন। তার চোখে সেই চাহনি ছিল যে চাহনি সম্ভাজি আর শিবাজির হত্যার সময় ছিল। কিন্তু এবার তার লক্ষ্য শুধু রাজা ছিল না, বরং সম্পূর্ণ মারাঠা বংশের ধ্বংস ছিল। মুকাররব খানকে সংবাদ পাঠাও, ঔরঙ্গজেব ভারী কণ্ঠে বললেন। সুলতানের এই পুরনো এবং বিশ্বস্ত সেনাপতি ঔরঙ্গজেবের আদেশ পালন করলেন। মুকাররব খান আদেশ পাওয়া মাত্রই এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন। হাজার হাজার মুঘল সেনাকে সঙ্গে নিয়ে তারা জিঞ্জির দিকে অগ্রসর হল। কোঙ্কার থেকে বেরোনোর পরেই এই সেনার দল দ্রুত গতিতে এগিয়ে চলল। জঙ্গল, নদী, পাহাড় পার করে মুকাররব খান প্রায় ৮০০ কিলোমিটারের বিশাল পথ অতিক্রম করেছিল। কিন্তু সে জানত না তার এই অপেক্ষা চিরকালের মতো শান্ত হয়ে যাবে। মুকাররব খানের সেনারা যখনই জিঞ্জি থেকে কিছু দিনের দূরত্বে পৌঁছল, হঠাৎ আকাশে শঙ্খ আর রণদামামা বেজে উঠল। দূরের পাহাড় থেকে ওঠা ধোঁয়ার ধুলো দেখে মুঘল সেনাপতি ভয় পেয়ে গেলেন। এ আর কেউ ছিল না, বরং এটা ছিল মুঘলদের পরাক্রমী গেরিলা যোদ্ধারা। সান্তাজি, মা ভবানী আমাদের কথা শুনেছেন। শিকার নিজেই শিকারী হয়ে এখানে এসে গেছে। তাহলে তুই হলি সেই সান্তাজি যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মনে আছে আর একটা আতঙ্ক ছিল শম্ভা? সেও খুব লাফাতো। তাকে আমি চিরকালের জন্য শান্ত করে দিয়েছি। ওটা বিশ্বাসঘাতকতা ছিল, নইলে তোমাদের যোগ্যতা শম্ভুরাজের গায়ে হাত দেওয়া তো দূর, তার পায়ের ধুলো চাটারও যোগ্যতা নেই। তাহলে আয় আজ দেখা যাক কে কাকে পরাজিত করতে পারে। ডিসেম্বর ১৬৭৯ শেষে মারাঠা সেনারা মুকাররব খানের বিশাল সেনাবাহিনীকে বীরত্বের সাথে ধরাশায়ী করে। ভয়ঙ্কর যুদ্ধের সময় সান্তাজি ঘোড়পাড়ে ব্যক্তিগত রূপে মুকাররব খানের সঙ্গে যুদ্ধ করেন। যখন মুকাররব আর সান্তাজির সাথে পেরে উঠছিলেন না, তখন তিনি পালাতে লাগলেন। সান্তাজি তার পিছু নিলেন। মুকাররব খান, তোকে আমি এত সহজে হত্যা করব না। তবে তুই আমাদের মহারাজকে ৪০ দিন ধরে নির্যাতন করেছিলি। আজ সেই ব্যথাই তুই অনুভব করবি। যদি বাঁচতে পারিস তাহলে বেঁচে দেখা। মুকাররব খানের আঘাত এতই গভীর ছিল যে তার অবশিষ্ট সৈনিকরা তার চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে লাগল। কিন্তু মুকাররব খানের সেখানেই যন্ত্রণাদায়ক মৃত্যু হল। মুকাররব খানের মৃত্যুর সাথে মারাঠারা ছত্রপতি সম্ভাজির মৃত্যুর প্রতিশোধ নিল।